সুপ্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি অনুষ্ঠান 7 দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। জুলাই বিপ্লবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গত 5 আগস্ট আওয়ামী সরকারের টানা 15.5 বছরের শাসনের অবসান হয় এবং 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 15 বছরের শাসনে সমগ্র দেশের সকল প্রতিষ্ঠানে অবাধ, দুর্নীতি, অনিয়ম এবং দলীয়করণকে প্রশ্রয় দেওয়ার ফলে দেশে একটি শোচনীয় পরিস্থিতি তৈরি হয়, যেখানে কাজ করা প্রায় অসম্ভব। অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় জনগণের ক্ষমতায়নকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নানা সংস্কারের পদক্ষেপ নিয়েছেন ইতোমধ্যে, কিন্তু এই সংস্কার কবে হবে বা কত দিনেই বা হবে এই সংস্কার, এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। অতিথি হিসাবে আমাদের সাথে আছেন সাবেক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ গোলাম ইয়াহিয়া। আমাদের সাথে আছেন বিএনপির কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নীলুফার মনি চৌধুরী এবং জুমে আমাদের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ ভূঁইয়া, তিনি দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। স্বাগত এবং শুভ সন্ধ্যা জানাই আপনাদেরকে আজকের আলোচনায়। জি দর্শক, সংস্কারে কতদিন, এই বিষয়টি নিয়ে আলোচনার পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠানটি একই সাথে ইউটিউব থেকে আপনারা দেখতে পাবেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে যুক্ত হয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। আমরা আলোচনায় চলে যাচ্ছি। শুরুতেই আমাদের প্রশ্নের আজকের যে শিরোনাম, এর ভিতরে কিন্তু আমাদের একটি প্রশ্ন রয়েছে যে সংস্কারে কতদিন। আমরা আসলে এই যে বিগত 15 বছরের সরকারের প্রতিটি প্রতিষ্ঠানে যে আমরা ধ্বংস দেখতে পেয়েছি, অবাধ, দুর্নীতি, অনিয়মকে প্রশ্রয় দেওয়া, দলীয়করণ, এসবের মধ্যে দিয়ে যে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হলো, সেক্ষেত্রে কতদিন সময় দেওয়া উচিত বলে মনে করছেন ডক্টর গোলাম ইয়াহিয়া? ধন্যবাদ। আমার সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নীলুফার চৌধুরী পনি, আর যারা সেটের সামনে দেখছেন দেশ এবং বিদেশে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ইন্টারিম গভর্নমেন্ট বিগত 8ই আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকেই তারা আসলে পুরোদমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রথমত যে বিষয়টি দরকার সেটি উপস্থাপিকা আপনি উল্লেখ করলেন ইতিমধ্যেই, যে সংস্কার বা রাষ্ট্র মেরামতের কাজটি প্রথম দরকার। কারণ বিগত স্বৈরাচার সরকার তাদের 15-16 বছর শাসনামলে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। যেমন ছিল সেখানে স্বেচ্ছাচারিতা, সেখানে ছিল পাহাড় সম দুর্নীতি। সেই কারণে এই রাষ্ট্র মেরামতের কাজটি প্রথমেই করা দরকার। কারণ এই অবস্থা, এই ধ্বংসস্তূপের মধ্যে সরকারের একটি নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার মতো পরিবেশ এখন নেই। এই জন্য অন্তর্বর্তী সরকারের কাজই হচ্ছে রাষ্ট্রকে মেরামত করা, বিশেষত রাষ্ট্রের স্তম্ভ যে 3টি সেটিকে মেরামত করা, যেমন শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগকে মেরামত করতে হবে এবং সাথে যে সমস্ত অর্গানাইজেশন যুক্ত আছে সেগুলো। আমরা ইতিমধ্যে জানি, সকলেই জানি যে এই সরকার ইতিমধ্যে 5টি কমিশন গঠন করেছে সংস্কারের জন্যে, যেমন বিচার বিভাগ সংক্রান্ত একটি কমিশন, স্থানীয় সরকার বিভাগ সংক্রান্ত কমিশন, দুর্নীতি দমন বিষয়ে একটি কমিশন, জনপ্রশাসন বিভাগের বিষয়ে একটি কমিশন। 6টি কমিশন ইতিমধ্যে করা হয়েছে এবং এই কমিশনের মধ্যে তাদেরকে বলা হয়েছে যে 3 মাসের মধ্যে, 90 ডেজের মধ্যে তারা প্রতিবেদন দাখিল করবে সরকারের কাছে। আমার মনে হয় যে যৌক্তিক সময় দেওয়া হয়েছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। কারণ সংস্কার তো ইচ্ছা করলে আর কোনো রোডম্যাপ ছাড়া বা কোনো অর্গানাইজড ওয়ে ছাড়া তো সেটি করা সম্ভব নয়। সেই জন্য কমিশন গঠন করে হচ্ছে, প্রত্যেকটি নির্দিষ্ট বিষয় নির্ধারিত বিষয়ে দেওয়া হয়েছে। কমিশন পর্যালোচনা করে তারা সরকারের কাছে রিপোর্ট পেশ করবে এবং সেই রিপোর্টের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কার্যক্রম যেগুলি করা উচিত প্রত্যেকটি বিষয়ে তারা সংস্কার কার্যক্রম পরিচালনা করবে। ওখানে বলে রাখা ভালো যে অ্যাকচুয়ালি অনেকেই বলছেন, আমি না শুনতে পাচ্ছি, যে কমিশন গঠন না করে যেমন বদিউল আলম মজুমদারকে দায়িত্ব দিলেই হতো স্থানীয় সরকার বিষয়ে, বা প্রধান নির্বাচন কমিশনার করে ইফতার খারুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করালেই হতো। আমি কিন্তু এর সাথে একমত নই। কারণ তারা যে কাজটি করবেন তার আগে তো হোমওয়ার্ক দরকার।
সেই জন্য কমিশন গঠন করাটা যুক্তিসঙ্গত হয়েছে। কমিশন তো উনি নিজে একা কিছু করবেন না, ওনার সাথে আরও থাকবেন কমিশন সদস্য, তাদেরকে নিয়ে তারা একটা রিপোর্ট তৈরি করবে এবং সমস্ত স্টেক হোল্ডার সাথে ডিসকাস করবে, রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দল যেগুলো আছে তাদের সাথেও আলোচনা করবে, করে তারা একটা রিপোর্ট সেখানে দাখিল করবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে কার্যক্রম সরকার করবে। জি, আমরা বলছিলেন যে 6টি কমিশন এবং সেখানেও তো আরও কিছু মানুষজন নিয়ে সেই কার্যক্রম পরিচালিত হবে। আমি নীলুফার চৌধুরী মনি আপনার কাছ থেকে শুনবো যে এই যে কমিশন গঠন করা এবং সংস্কারের 1 তারিখ থেকে, অক্টোবরের 1 তারিখ থেকে সংস্কার প্রক্রিয়া শুরু হওয়া, আসলে কতদিন লাগতে পারে বা কতদিন লাগা উচিত বলে মনে করেন আপনি? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, যে কোনো কিছুতে একটা মাইন্ডসেট বলে একটা যে শব্দ আছে, মাইন্ডসেটটা হলো খুব জরুরি। আমি কত দিনের মধ্যে করতে পারবো, এটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু এই 4 বছর, 5 বছর, 3 বছর এটার কোনো করার মতো না, কারণ এটা ভোটের সরকার না। তো সেই হিসেবে সংস্কার, বাংলাদেশের যে সিস্টেম, যে অবস্থায় বাংলাদেশটা আছে, এটা সত্যি যদি আপনি সত্যিকার সংস্কার করেন তাহলে অনেক সময় লাগবে। কিন্তু এই সংস্কার করতে হবে আপনার রাজনীতিবিদদের হাতেই। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃগৃহে। তো সেইখানে প্রাথমিক যে সংস্কার বলতে ফুলফিল সংস্কার হবে এটা আমি মনে করি না। প্রাথমিক সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকার করুক, করে আর্লি যতটা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে তাদেরকে বলেছেন যে যৌক্তিক সময়, যতটুক সময়, যে সময়টুকু লাগার কথা সেইটুকু ইনাফ। সেটার জন্য অনেক বেশি সময়ের দরকার। সেক্ষেত্রে আপনি বলছিলেন রাজনৈতিক দলগুলো এসে সেটা আবার পরিপূর্ণ হবে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আসলে কতটা করে, এটা একটা তো আপনার যা কিছু করে বা করে নাই রাজনৈতিক দলই তো করেছে। বাংলাদেশে যতটুকু এই পর্যন্ত এই 50-54 বছরের মধ্যে যতটুকু হয়েছে রাজনীতিবিদরা করেছে। বলতে পারি আমরা যে আরো অনেক ভালো করতে পারতো যদি আমাদের ব্যক্তি কিছু চরিতার্থ, ব্যক্তি স্বার্থটার যদি এখানে বেশি প্রাধান্য না পেত। তো এই ব্যক্তি স্বার্থ প্রাধান্য যাতে না পায় সেই জায়গাটায় যদি কাজ করে তারা, যে একটা আপনার যেমন ধরেন সংবিধানের অনেক ভাঙচুর হয়েছে সংবিধানকে, সেই সংবিধানটা কেমন থাকবে সেটার জন্য এই যে কমিশন যে গঠন করেছে তারা, এটা তো এমন যে আপনার চলমান একটা প্রসেস। তো চলমান প্রসেসের মধ্যে যেখানে সমস্যা হচ্ছে ওই জায়গাটুকু, লাইক আপনার ধরেন যাদের ব্লকেজ হয়, হার্ট অ্যাটাক করে, এটা হার্ট অ্যাটাকের মতোই দেশটা এরকম ব্লকেজ হয়েছে, ব্লকেজটা ছাড়িয়ে দিলেই কিন্তু আপনার আবার রক্ত সঞ্চালন বেড়ে যাবে, মানুষটা ভালো থাকবে। ঠিক এরকম এই জায়গাটাও আমি বলবো যে ব্লকেজ সারাতে তো বেশি সময় লাগার কথা না। এই সংস্কারের জন্য ওনারা পুরো সংস্কার করবে, সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার আমাদের, যে কোথায় কোথায় সমস্যাগুলো, কোথায় কোথায় ধরেন আপনার যে চলমান আপনার সংবিধান চলছে, সংবিধানের কোথায় কোথায় কাটাছেঁড়া করেছে, পোস্টমর্টেম করেছে, সেই জায়গাগুলো আগের জায়গায় থাকবে না আর একটু এদিক ওদিক হয়ে আরো সহনশীল পর্যায়ে থাকবে। সেটা মিলে রাজনীতিবিদদের নিয়েই বসতে হবে। কমিশন তারা কাজ করে, তারা বিশেষজ্ঞ কাজ করবে রাজনীতিবিদদের কাছেই, সাথেই। কারণ রাজনীতিবিদ ছাড়া একটা দেশ, অন্ততপক্ষে গণতান্ত্রিক দেশ অচল। তো সেই জন্য আমরা বলছি যে আরেকটা জিনিস আছে, ডক্টর ইউনূস আমাদের সম্মানের শেষ জায়গাটা। তো উনি অনেক দিন যদি থাকে বাংলাদেশের মতো জায়গায়, যে দেশে আপনার যে কোনো আপনার স্টেবল জিনিসেরই শত্রুতা বেশি হয়, এই দেশে যখনই একটা ভালো কিছু হয় তার সাথে সাথে শত্রুতাটাও প্রতিযোগিতামূলক বাড়ে। তো সেইখানে ওনার মতো একটা লোক বিতর্কিত হোক চরমভাবে, এটা আমরা চাই না বলে আমরা চাই। সুন্দরভাবে বললেন। আমি একটু আনোয়ারুল্লাহ ভূঁইয়া আপনার কাছ থেকে একটু জানবো যে আমরা যে বিষয়টি নিয়ে জুমে আপনার কাছ থেকে শুনবো, যে আমরা শুনছিলাম যে বিষয়গুলো নীলুফার চৌধুরী মনি এবং গোলাম ইয়াহিয়ার কাছ থেকে, যে আমরা এই যে ধ্বংস দেখছি, তারপরে জনপ্রশাসন, পুলিশের দলীয়করণ, সব কিছু মিলিয়ে আমরা শুনছিলাম যে নীলুফার চৌধুরী মনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোই পারে আসলে এইগুলি যত দ্রুত সম্ভব দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে। সেই প্রসঙ্গে আপনি কি মনে করেন আনোয়ারুল্লাহ ভূঁইয়া? জানাচ্ছি আপনাকে। এখানে যে আলোচনা হচ্ছে, আপনারা যে বিষয়টি নিয়ে কথা বলছি আমরা, সেই কথার সূত্রে
আমি গোটা আলোচনাটাকে 3টি জায়গা থেকে দেখতে চাই। প্রথমত হলো, দীর্ঘমেয়াদী সময় ধরে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটা অগণতান্ত্রিকতা, অনিয়মতান্ত্রিকতা, অনেক ক্ষেত্রে না প্রায় ক্ষেত্রে আমরা বলবো যে দুঃশাসন, তারপর আপনার সবকিছু মিলিয়ে এখানে যে প্রতিষ্ঠানগুলির মধ্যে যে দুর্নীতি, দুর্বৃত্তায়ন থেকে শুরু করে সবকিছুর যে একটা দীর্ঘ মহড়া ছিল, সবকিছু মিলিয়ে যে একটা মানুষের মাঝে একটা অসহনশীলতা, পারস্পরিক অবিশ্বাস এবং সবকিছু মিলে আমরা যেটা বলবো যে একটা মূল্যবোধহীনতার একটা দীর্ঘমেয়াদী চর্চা নানাভাবে হয়েছে। এটাকে আমরা একটা প্রেক্ষাপট যদি ধরি, এই প্রেক্ষাপটের বিপরীতে জনগণের মধ্যে এই গণতান্ত্রিক মূল্যবোধহীনতা এবং ইথিক্যাল ভ্যালুসগুলির ঘাটতির কারণে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ, এক ধরনের প্রতিবাদ, এক ধরনের আপনার প্রতিক্রিয়া মানুষের মধ্যে তৈরি হচ্ছিল। সেই তৈরি হওয়া ঘটনার প্রেক্ষাপটে আমরা যারা একাডেমিক জায়গা থেকে কাজ করি, সেইভাবে মনি আপার মতো যারা আমরা পলিটিক্যালি সেইভাবে ইনভলভ নই কিন্তু রাজনৈতিকভাবে সচেতন, আমরা মনে করি যে এই প্রতিক্রিয়ার জায়গাগুলি আমাদের দেশের রাজনৈতিক সংগঠনগুলি কিন্তু সেইভাবে তাদের বিরুদ্ধে, তাদের এই অন্যায়গুলির বিরুদ্ধে সেভাবে কিন্তু দাঁড়াতে পারে নাই। দাঁড়াতে না পারার যে কারণ, সেই কারণগুলির সাথে কিন্তু এখন যে বিশৃঙ্খল অবস্থা, সেই বিশৃঙ্খল অবস্থা যুক্ত। আর খুব গভীরভাবে যদি বিষয়টা দেখি, একটা লজিক্যাল কানেক্টিভিটি দিয়ে যদি দেখি, তাহলে কিন্তু আমরা এটা নিয়ে কেউ দ্বিমত করবো না। এটা হলো দ্বিতীয় স্টেজ। তৃতীয় স্টেজে আমরা যে কথাটা বলছি না কেউ, আপনি এখানে একটা তথ্য দিয়ে রাখি যে এখন যে প্রক্রিয়াটি চলছে, রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র ব্যবস্থা যেভাবে চলছে, শাসনতান্ত্রিক অবস্থাটি যে পরিসরে আছে, আমরা বলছি সেটাকে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা খুব মোটা দাগে যদি বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারে স্পষ্টত 3টি স্টেক হোল্ডার আছে। সেনাবাহিনী আছে এবং অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের উপদেষ্টা পর্ষদ তাহারা আছেন, পাশাপাশি ছাত্র জনতা বললাম না আমি, ছাত্রদের প্রতিনিধিত্ব আছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন তারা আছে। এই 3টি পরিসরের কোথাও থেকে কিন্তু আমরা একটা বিষয়ে সুস্পষ্টভাবে নির্বাচন কবে হবে, নির্বাচনের ম্যাপিংটা কিরকম হবে, কোনো বক্তব্য পাইনি। কয়েকদিন আগে আমরা রয়টার্সের সাথে দেওয়া একটা সাক্ষাৎকারে আমাদের সেনা প্রধান বলেছেন যে 18 মাস একটা পসিবল ডেট, তার কথা তিনি বলেছেন, এদেশের সবাই আমরা জানি। আর প্রফেসর ইউনূস যখন আমেরিকা গিয়েছেন সম্ভবত জাতিসংঘের কোনো একটি প্রোগ্রামে, সেখানে তিনি কিছুটা ইঙ্গিত করেছেন। এই সবগুলি তথ্যকে যদি আমরা একত্রে করে বলি, তাহলে একটা বাক্য আছে এরকম যে যতক্ষণ পর্যন্ত সংস্কার সম্পূর্ণ না হবে, এটাকে যদি আমরা একটা টাইম টেবিল ধরি, ইন এডিশন সেনা প্রধানের 18 মাসকে যদি আমরা তার সাথে যুক্ত করি, তাহলে আমরা ধরে নিব যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে লেন্থ বা টাইম পিরিয়ড যেটা, এটা আমার মনে হয় একটু দীর্ঘমেয়াদী সময়ের জন্য হবে। এই পয়েন্টটিকে যদি আমরা মাথায় রাখি, তাহলে দ্বিতীয় পয়েন্টটি কিন্তু একটা খুব একটা হতাশা, পাশাপাশি একটা রাজনৈতিক যে আপনার অবিশ্বাস বা রাজনৈতিক যে একটা স্কেপটিসিজম, সেটা কিন্তু জনগণের মধ্যে এবং রাজনীতিবিদদের মধ্যে তৈরি হবে। সেটা হলো তারা কতদিন থাকবেন, ফার্স্ট। সেকেন্ড হলো রোড ম্যাপিং হচ্ছে না কেন, সেকেন্ড। থার্ড হলো যেটা যে রোড ম্যাপিং করার জন্য যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারগুলি কোন জায়গায় হবে, কি হবে, এটা নিয়ে কিন্তু আমরা এখনো যারা একেবারে সচেতন নাগরিক যারা, তারা কিন্তু সুস্পষ্ট কোনো আমরা দেখছি না, নির্দেশনা দেখছি না। এই নির্দেশনা না দেখার ফলে আমাদের মধ্যে কিন্তু একটা আপনি বলতে পারেন যেটা একটা মানসিক অস্থিরতা, এক ধরনের রাজনৈতিক অস্থিরতা আমাদের মধ্যে কিন্তু বিরাজ করছে। তার সামনে আরেকটা সিনারিও দিয়ে রাখছি, সারা দেশ জুড়ে কিন্তু এই যে আপনার পুলিশি যে ব্যবস্থা, সেটা ভেঙে পড়েছে। জি, আনোয়ারুল্লাহ ভূঁইয়া, আপনি বেশ কিছু পয়েন্ট আমাদেরকে বলেছেন যে 18 মাসের একটা বিষয়, তারপরে রোড ম্যাপিং এবং যৌক্তিক, নীলুফার চৌধুরী মনি বলছিলেন যৌক্তিক সময়। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, আমরা বিরতির পরে আসছি। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, দর্শক আমাদের সাথে থাকুন।
দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ সংস্কারে কতদিন এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, নীলুফার চৌধুরী মনি এবং জুমে যুক্ত আছেন আমাদের আনোয়ারুল্লাহ ভুইয়া শিক্ষক, তিনি দর্শন বিভাগের। আমরা যে প্রসঙ্গে ছিলাম, নীলুফার চৌধুরী মনির কাছ থেকে একটু শুনবো যে সংস্কারের কথা আমরা যেহেতু আসছি, আমরা একটু রাজনৈতিক দলগুলোরও সংস্কারের প্রয়োজন আছে কিনা, কি মনে করেন আপনি, এবং বিএনপি নিজেদের মধ্যে কি কি পরিবর্তনের কথা চিন্তা করছে সে প্রসঙ্গে দেখেন। রাজনৈতিক দল না, পৃথিবীর সব জায়গায় সংস্কারের প্রয়োজন আছে, সব জায়গায়। কারণ এনভায়রনমেন্ট অনেক কথা বলে। আপনার একটা সময় ষড়ঋতুর বাংলাদেশ ছিল, এখন কি সেটা ষড়ঋতুতে আছে? এটা অটো ন্যাচারাল সংস্কার হয়ে গেছে। তো ওরকম রাজনৈতিক দলগুলোর আপনার সংস্কারের জন্যই কিন্তু ১/১১ যে কথাটা বলা হয়, ১/১১ হয়েছিল, ওটা কিন্তু আপনার মনে পড়ে কিনা আমি জানি না, যে ওটা সংস্কারের উপরই কথা বলা হয়েছিল। তো সেই টানাপোড়েনে কিন্তু পরবর্তীতে অনেক সংস্কার ইতিমধ্যে অটোমেটিকলি অনেক দলেই হয়ে গেছে। তার মধ্যে বিএনপির সংস্কার, বিএনপি নিজে অনেকগুলো সংস্কার করেছে, অনেক দফা করেছে। লাস্ট দফা ৩১টা দফা বিএনপি করেছে, যে ৩১টা দফার মধ্যে অনেক কিছু আছে, যেমন টানা একবারে দুইবার কেউ প্রধানমন্ত্রী ২বারের বেশি হতে পারবে না, তারপর উচ্চকক্ষ নিম্নকক্ষ, এরকম অনেক কিছু আছে যে সংস্কার বিএনপি করেছে। এরকম ধরেন অন্য দল কতটা করেছে আমি ঠিক বলতে পারবো না, আরেক দলের কথা। তবে সরকারে যারা ছিল এর আগে, তারা মানে অপসংস্কার করেছে, অনেক অপসংস্কার, ওটাও একটা সংস্কার, তো সেটা করেছে। তো এখন রাজনীতিবিদদের সংস্কারে যদি আজকের অন্তর্বর্তীকালীন সরকারের মনে হয় তারা যেহেতু একটা জায়গায় উঠিয়ে দেওয়ার জন্য, একটা রেল লাইনের লাইনচ্যুত ট্রেনটাকে লাইনে উঠিয়ে দেওয়ার জন্য ধরেন আসছে, সেটার জন্য যদি কোনো গ্যাপ থাকে তারাও বলবে। কিন্তু সময় কিন্তু হাতে খুব কম। একজন রাজনীতিবিদদেরকেই কিন্তু জনগণ ম্যান্ডেট দেয় ৫ বছরের জন্য। মনে হয় ৫ বছর অনেক লম্বা সময়, কিন্তু দেখতে দেখতে কিন্তু চলে যায়। তো ওনারা যেভাবে কথা বলছে, যেভাবে করছে, আজকে ২ মাস প্রায় হয়ে গেল এই সরকার এসছে, তারা কিন্তু ওই যে কথাটা আনোয়ারুল্লাহ সাহেব বললেন যে আপনার ১৮ মাস সেনাপ্রধান বললেন, উনি ৩টা ধাপে ভাগ করলেন, খুব ভালো বলছেন। সেই 3টা ধাপে আমি যদি বলি যে অন্তর্বর্তীকালীন যদি সরকার হয়, সেনাপ্রধান কিন্তু এই কথাটা বলতে পারে না, ভোট কবে নাগাদ হবে, কিভাবে হবে। আবার যদি সেনাবাহিনীর সরকার হয়, তাহলে আমরা জানি না কেন, তাহলে অন্তর্বর্তী আছে কেন। তো আমরা কিন্তু এখনও এটা ক্লিয়ার না, আমরা কোথায় আছি, কার আন্ডারে আছে, কিভাবে আছি। তো এই জায়গাটা আসলে ক্লিয়ার করা দরকার। এটা ক্লিয়ার অন্তর্বর্তীকালীন সরকারই করবে। যেমন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করতে চাই। এই সরকার ব্যর্থ হওয়া মানে আমরা নিজেরা সবাই ব্যর্থ হওয়া, কারণ আমরা আন্দোলনটা করেছি সবাই মিলে। তো এই সরকার ব্যর্থ হোক আমরা চাই না, কিন্তু সরকার যদি নিজে নিজে ব্যর্থ হয় তাহলে তো আমাদের কিছু করার থাকবে না। তো সরকার যাতে নিজে নিজে ব্যর্থ না হয়, সেই জন্য সরকারেরই উচিত ছিল, এখনও আমরা বলছি, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, যে তারা বলুক যে তাদের কত দিন লাগতে পারে। হ্যাঁ ঠিক আছে, একটা টাইম বলে যৌক্তিক টাইমের চেয়ে বেশি 2-1 মাস লাগতে পারে, কমও 2-1 মাস লাগতে পারে। আপনার ওই যেটা বললাম সব তো সিস্টেমেটিকই ছিল, সিস্টেমের মধ্যে একটু লস ছিল, যে লসটা ছিল সেটা কিন্তু সবাই বুঝে, সেটা তুলে বের করে বাদ দিয়ে দিলেই হয়ে যায়, কিংবা যেটা অতিরিক্ত ছিল সেটা কাটছাট করলেই হয়ে যায়। তো সেটা করার জন্য এই যে দেখেন কমিশন গঠন হলো, 6টা কমিশন গঠন হলো, 6টার সঙ্গে আপনি বললেন আরও কিছু যোগ হলো, হয়েছে, আরও কিছু যোগ হবে, লাগবে। কিন্তু এই কমিশন যাদের নিয়ে গঠন করা হয়েছে, আমি এরকম শুনেছি তারা অনেকেই জানে না। আপনি আমাকে একটা জায়গায় রাখবেন, আমাকে জিজ্ঞেস তো করা দরকার আমি আদৌ এটার জন্য প্রিপারেড কিনা বা আমি ইন্টারেস্টেড কিনা। সেটা না করে আপনি দিলেন, আচ্ছা দিলেন ভালো কথা, তারপরে আপনি আবার নিয়ে গেলেন সম্মান। আমি কাউকে সম্মান না করলে অপমান করার রাইটস কিন্তু আমার নাই, আর অধিকার নাই, আমি কাউকে অপমান করতে পারি না। আমরা দেখলাম যে ওটা আবার চেঞ্জ হয়ে গেল, আবার কেউ আসলো, এরকম করলে তো আসলে এটা বিতর্কিত হয়ে যাবে। আমরা চাই না, আমরা রাজনীতিবিদদের এখানে বিতর্কিত ছিল বলেই কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা মেনে নিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে।
সেটা কিন্তু তাদেরও বুঝতে হবে। তারা আমরা কিন্তু ভোটের জন্য বিশ্লেষকদের কাছ থেকে অনেকের কাছ থেকেই আমরা এই বিষয়টি আসছে যে সংস্কারের জন্য যতক্ষণ লাগে ততক্ষণ ক্ষমতায় থাকুন, এরকম একটি প্রসঙ্গ এসেছে। সেক্ষেত্রে আমি গোলাম ইয়াহিয়া আপনার কাছ থেকে শুনবো যে আসলে যৌক্তিক সময় যে আমরা বলছি সেই যৌক্তিক সময়টা আসলে সময়টা তো আমার নির্ধারণ করা ঠিক হবে না, তবে আমি এটুকু বুঝি এটা অনেকের মধ্যে একটা কনফিউশন আছে যে এতগুলো কমিশন করে দেওয়া হচ্ছে, আরও কমিশন করা হবে। আমরা শুনছি যে মিডিয়ানেও একটা কমিশন করা হবে, অলরেডি তথ্য উপদেষ্টা বলেছেন, এরকম আরও দু একটা হতে পারে। কিন্তু এইখানে একটা জিনিস পরিষ্কার করা দরকার, সেটি হলো যে কমিশনের রিপোর্ট কিন্তু বলা হয়েছে 30 দিনের মধ্যে দেওয়ার জন্য। তো 30 ডেজে কমিশনের রিপোর্ট দেওয়া সম্ভব, এবং সেই রিপোর্টে তারা হয়তো বিস্তারিতই থাকবে, কিন্তু যে জিনিসটি বলা হচ্ছে বা বলা উচিত সেটি হলো সংস্কার তো একটি এন্ডলেস জিনিস, কন্টিনিউয়াস প্রসেস, এর কোনো শেষ নাই। সেই জন্য রিপোর্টের প্রেক্ষিতে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রয়োজন, তারা স্বল্পতম সময়ে ইলেকশন করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সংস্কার করবে। যেমন রিপোর্টটা পাওয়ার পরে এ সরকার উচিত হবে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী 3টি ভাগে ভাগ করে নেওয়া। স্বল্পমেয়াদী কাজগুলি ইমিডিয়েটলি তারা প্রজ্ঞাপন জারি করে হোক, অধ্যাদেশ জারি করে হোক, সেগুলো তারা করতে পারবে, করে ফেলবে। আর যেগুলো দীর্ঘমেয়াদী, এগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট যারা আসবে তাদেরই দায়িত্ব, তাদের জন্য রেখে দেবে। ইভেন কি মধ্যমেয়াদী এগুলো তাদের জন্য রেখে দেওয়া যেতে পারে, এতে কোনো অসুবিধা নাই। রিপোর্টটা যদি 3 মাসের মধ্যে দেওয়া হয় তাহলে এটি এইভাবে করা যেতে পারে। তো এখন যে বিষয়টি যেটি নীলুফার বললেন অলরেডি, যে কমিশন যেগুলো করা হয়েছে তাদের কার্যক্রম কিন্তু 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা, কিন্তু আমরা কিন্তু তা দেখছি না। এখানে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে যে কমিশন করে দিয়েছে, কমিশনের এখন পর্যন্ত পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি হয়নি। আপনি জানেন যে তো তারা কাজ শুরু করবে কীভাবে, তাদের সাথে কারা থাকবে, কি তাদের টার্মস অফ রেফারেন্স কী, সেগুলো তারা কিছুই জানেন না। এগুলো সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, সেগুলো সরকার মনে হয় জোর দেওয়া উচিত। কারণ আমরা বিশ্বাস করি, বা এটি অবশ্যই সবাই একমত হবেন, যে বর্তমান সরকারের যে শক্তিশালী সরকার কিন্তু হতে পারে না। কারণ যখনই যে গভর্নমেন্ট ফর্ম করে বিভিন্ন দল থেকে, আওয়ামী লীগ, বিএনপি যারাই ক্ষমতায় থাকুন না কেন, তারা কিন্তু আপনি দেখবেন ইতিহাস পর্যালোচনা করে দেখা যাবে 50% ভোটের ওপরে কিন্তু কোনো সরকারে কখনোই ছিল না, লেস দেন 50%। কিন্তু এই সরকারকে আমরা বলতে পারি যে 100% ভোট তারা আছে, কারণ সমস্ত দল তাদেরকে সাপোর্ট করেছে, ছাত্র জনতা থেকে সমস্ত সেক্টরের লোকজন, সমস্ত দলীয় লোকজন, বিভিন্ন সব দল তাকে সাপোর্ট করেছে। মানে এত জনসমর্থক সরকার যদি ভোটে না, কিন্তু বিপ্লবের মাধ্যমে যে সমর্থনটা দিয়েছে, এবং ডক্টর ইউনূসকে আমরা মনে করি যে সবচেয়ে শক্তিশালী একটি সরকার এখানে হওয়া উচিত, কিন্তু সেটা কিন্তু আমরা দেখছি না। এবং আমরা রাস্তাঘাটে যখন কথা বলি, লোকজন বলে সরকার কিন্তু দুর্বল, বিভিন্ন সময় মনে হচ্ছে তারা যে বিপ্লবের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বিপ্লবিক সরকারের মতোই কাজ করা উচিত ছিল। তারা খারাপ করছে আমি সে কথা বলবো না, কিন্তু আরও স্ট্রিক্টলি তাদের কিছু কাজ করা উচিত ছিল, সেটি কিন্তু দেখা যাচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে দুর্বলতাই প্রকাশ পাচ্ছে। যে আমি একটু শিক্ষাক্ষেত্রের কথা যদি বলতে চাই, ছাত্র রাজনীতি বা শিক্ষাক্ষেত্র, সেক্ষেত্রে আমি ডক্টর আনোয়ারুল্লাহ ভূঁইয়া আপনার কাছ থেকে একটু শুনবো যে এই সব জায়গায় শিক্ষা খাতে বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র রাজনীতি, এইসব জায়গায় সংস্কারের কথা যদি আসে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন, কি ধরনের সংস্কার আসা প্রয়োজন? সংস্কার বিষয়ে কথা বললে এখানে আমি যে সংস্কার নিয়ে অনেক ধরনের একাডেমিক বক্তব্য আছে, বিতর্ক আছে। তো সংস্কার যখনই হয় তখন অনেকগুলি শব্দ এখানে আছে, যে আপনি মডিফিকেশন করবেন, রেকটিফিকেশন করবেন, নাকি কনস্ট্রাক্ট করবেন, রিকনস্ট্রাক্ট করবেন, নাকি ডিস্ট্রাকশন করবেন, যেটাকে আমরা বাংলা বলি পুনর্গঠন করবেন, গঠন করবেন, নাকি সংশোধন করবেন, নাকি সংস্কার করবেন। তাই একটা জায়গায় কিন্তু আমাদের স্পেসিফিকেশন করতে হবে। ধরে নিলাম যে আমরা যদি ডক্টর ইয়াহিয়া যেটা বলেছেন যে এটা একটা বিপ্লবী সরকার, বা যদি বিপ্লবী সরকার হয় এরকম একটা সম্ভাবনার কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে বিপ্লবী সরকারের যে একাডেমিক ডেফিনিশন জানি বা হিস্টোরিক্যাল যে পার্সপেক্টিভ জানি, সেই সংজ্ঞা এটা কোনোভাবেই বিপ্লবী সরকার না। বিপ্লবী সরকারের ন্যূনতম যে এসেন্স, সেই এসেন্স, সেই প্রেক্ষাপটও ছিল না, সেই এসেন্স এই সরকারের মধ্যে নেই, এটা বাদ করে দিলাম। তাহলে আমরা আপাতত বলতে পারি যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারের পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের মধ্য দিয়ে আপৎকালীন সময়ের জন্য, যেটাকে আমরা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আমরা একটা নতুন সরকারকে এখানে বসালাম। তাহলে এই সরকারের কাছে, এই সরকারের একটা ইম্পর্টেন্স আছে, এটা আমরা একটু বলে রাখা ভালো। সেটা হলো যে সর্বস্তরের জনগণের সমর্থন আছে। যে জনগণ রাস্তায় ছিলেন, রাস্তার বাইরে ছিলেন, কারখানায় ছিলেন, ক্লাসরুমে ছিলেন,
রাজনৈতিক ময়দানে ছিলেন, তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই মুভমেন্টের পাশে ছিল। অনেকে বলে এটা ছাত্রদের মুভমেন্ট, আমি এটা দ্বিমত করতে চাই, কারণ আমিও ব্যক্তিগতভাবে একটু বলে রাখা ভালো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যখন প্রায় 20 থেকে 30 হাজার জনতা, শিক্ষার্থী জনতার মুভমেন্টে যে তার সামনে আমি ছিলাম, সেখানে আমি দেখেছি যে ছাত্রদের চেয়ে শ্রমিকদের উপস্থিতি কোনো অংশ কম ছিল না, এবং অনেক রিক্সা পুলাররা ছিলেন তার সাথে। এটা অন্য বিতর্ক, আইডেন্টিফিকেশনের, যেটা আইডেন্টিফিকেশনটা হওয়া খুব জরুরি, যে মুভমেন্টে কার কি কন্ট্রিবিউশন আছে, কারা নেতৃত্ব দিয়েছে, সেই সব বিতর্কে আমি যাচ্ছি না। আমি আপনার প্রশ্নে যদি আসি, তাহলে আমি বলবো যে আমরা কি করতে চাই, রেকটিফিকেশন করতে চাই, নাকি আমরা মডিফিকেশন করব, নাকি আমরা রিভিশন করব, কাকে? আমার সংবিধানকে, যে সংবিধানের উপর আমার রাষ্ট্র দাঁড়িয়ে আছে। তাহলে আমাকে, আপনাকে, সকল স্তরের মানুষকে রাষ্ট্র গড়ে ওঠার যে সম্মিলিত ইচ্ছার কথা যেটাকে বলা হয়, আমাদের রুশু তারা যেটা বলেছিলেন জেনারেল উইল, সেই জেনারেল উইল প্রতিষ্ঠা করে সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা বলি ইরেসপেক্টিভ অফ অল সর্ট অফ ডিসক্রিমিনেশন, হ্যাঁ, মৌলবাদী, অমৌলবাদী, সেকুলার অথবা মধ্যপন্থা, মধ্য ডানপন্থা, সকল মত পথের মানুষরা যদি আমরা একটা ইউনিফিকেশনের জায়গায় আসতে পারি, এসে আমরা এই সরকারকে বলতে পারি যে সংবিধানের যেই জায়গাটির কারণে একটি রাষ্ট্রের শাসনতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে একজন রাষ্ট্রপ্রধান বা একজন সরকার প্রধান কিভাবে স্বৈরাচারী হন, স্বেচ্ছাচারী হন, তার জায়গাটা কোথায়, সেটাকে লুকেট করতে হবে। আমরা যদি এইসব লুকেট না করে আইডেন্টিফিকেশন, যেমন একটা খুব মরিয়াপ আমার সাথে দ্বিমত করবেন না, যেমন র্যাব বা এই ধরনের যে বাহিনীগুলি বা এই সংশ্লিষ্ট যে কালা কানুন আছে, যে আইনগুলি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়, এটা মরিয়াপার সরকারের সময় ওনার পার্টিও এই ধরনের আইন কানুনগুলিকে বন্ধ করে নেই। পরবর্তী যে সরকার যাদের উপরে করা হয়েছে তারাও সেগুলিকে কিন্তু বন্ধ করে নাই বা নিষেধ করে নাই বা সেটাকে অফ করে নাই। তার মানে হলো এখানে আমরা যেই দ্বিমুখী রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে আমাদের দেশ, আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতি, শিক্ষা ঘুরপাক খাচ্ছে, সেই ঘুরপাকের মধ্য দিয়ে আসলে এখানে সংস্কার বা সংশোধন অথবা রেকটিফিকেশনের ন্যূনতম কোনো প্রচেষ্টা, স্বাধীনতার পর তো পরের কথা, 90-কে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড ধরি, 90-এর পরে অদ্যাবধি পর্যন্ত যেসব সরকারটা ক্ষমতা ছিলেন তারা কেউই এই চেষ্টাটি করেনি। জি, আমি ডক্টর আনোয়ারুল্লাহ ভূঁইয়া, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আসবো বিরতির পরে। এরপরে আমরা দুর্নীতি নিয়ে কথা বলতে চাই। আমরা দুর্নীতিতে সেরা একটি দেশ, সেই প্রসঙ্গ নিয়ে আমরা আসবো বিরতির পরে। দর্শক, বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ 7 দিনের আজকের আলোচনায়। আমি ডক্টর গোলাম ইয়াহিয়া আপনার কাছ থেকে শুনবো। আমরা দুর্নীতি পর্যায়ের কথা বলছিলাম যে আমাদের দেশ তো দেখা যায় সবসময় সকল স্তরে আমরা দুর্নীতির পরিস্থিতি দেখতে পাই, জনপ্রশাসন থেকে শুরু করে। আমরা যদি আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশদের কথা বলি, সেখানেও আমরা টালমাটাল অবস্থা দেখতে পেয়েছি। এই প্রসঙ্গে একটু বলবেন, আসলে এত দুর্নীতি করার প্রয়োজন কেন হয়? ধন্যবাদ। আমি প্রফেসর আনোয়ারুল্লাহ সাহেব যেটা বললেন যে বিপ্লবী সরকার এটি নয়, সেটি আমিও বলছি না, এটা আসলে সিম্বলিক বলেছি আমি। বিপ্লবী সরকার তো অবশ্যই না, কিন্তু যেহেতু সমস্ত জনসাধারণের, সকল সেক্টরের, সকল রাজনৈতিক দলের সমর্থন রয়েছে এই সরকারের প্রতি, সেই সেন্সে আমি বলেছি সিম্বলিক, যে সরকারটা অত্যন্ত শক্তিশালী সরকার, কারণ তার বিরুদ্ধে কেউ নাই এই মুহূর্তে। সবাই চাচ্ছে সরকার কাজ করুক, তাকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়, সেই সেন্সে একটা কথাটা বলেছি আর কি। আর দুর্নীতি নিয়ে আপনি যেটি বললেন, সেটি দুর্নীতি দমন কমিশন আমাদের যেটি আছে, সেটি বড় সমস্যা। এর বড় সমস্যাটি হলো যে কমিশনের নিয়োগ করে সরকার, চেয়ারম্যান, মেম্বার্স যারা আছে, ইভেন নিচের লেভেলের ডাইরেক্টর, ডিজি, সব সরকার নিয়োগ করে। তো সরকার যদি তাদেরকে নিয়োগ করে, তাহলে তো সরকার তার পছন্দ মতো লোকজন ওখানে নিয়োগ করে থাকে এবং তারা সরকারের কথা মতো চলবে, এবং সেটাই আমরা দেখে আসছি এই যাবৎ। আমরা দেখি নাই কখনোই যে সরকারের থেকে দুর্নীতি দমন, সরকারের ক্ষমতাসীন এমপি, মন্ত্রী বা কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে, তখন কখনো আমরা দেখি না। প্রধানমন্ত্রীরা পর্যায়ে তো অবশ্যই তারা নিতে পারে না, ইভেন নিচে পর্যায়েও না। কারণটি কি? কারণ সরকার তাদেরকে নিয়োগ করেছে, তাদের মধ্যে একটা ভীতি কাজ করে, সরকারের কথা মতো না চলে যে কোনো সময় তাদেরকে পদত্যাগ করতে বলতে পারে, অপসারণ করতে পারে, এই সমস্ত কারণে। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই সমস্যা রয়েছে। সেই জন্য এখানে একটা স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগটা করতে হবে, যেন তারা যাকেই সেখানে দেওয়া হয় না কেন, তারা যেন স্বাধীনভাবে নিঃসংক চিত্তে কাজ করতে পারে, তাহলে কিন্তু এটি কার্যকর হবে। তাহলে নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার, যে জিনিসটা বলা হচ্ছে, নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সংস্কার আনতে হবে। পরবর্তীতে যে বিষয়টি আমরা খুবই ফানি জিনিস দেখি, যে আমরা যখনই দেখি দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ নিয়ে বলা উচিত না, একই অবস্থা দেখছি আমরা। যে আমরা যখন দেখলাম বিগত সরকারের সময়
বিরোধী দল বা বিএনপির নেতাকর্মীদের উপরে বিভিন্ন ধরনের মামলা, দুর্নীতি দমনের বিচার বিভাগে একই অবস্থা, জামিন দেয় না, সামান্য মামলার, সাধারণ মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়। যেই সরকার পরিবর্তন হলো এখন উল্টা দিকে যাচ্ছে। এখন সমস্ত আগের সরকারের লোকজনের, বিগত সরকারের সাথে যারা ছিল তাদেরকে ধরা শুরু করছে। তার মানে কি, তারা কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারে না, যখন যেভাবে হাওয়া যেদিকে ওইদিকেই কাজ করে। সেইটি কেন হচ্ছে, আমি যে জিনিসটা বললাম, এবং আমরা দেখতে পেলাম যে যারা দুর্নীতিগ্রস্ত তারাও একই হারে যে ছাড়া পাওয়ার বিষয়ে জেল থেকে বা এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। তারা কি তখন দুর্নীতির আওতায় মুক্ত হয়ে গেল, এরকম একটি বিষয় আমরা দেখতে পেয়েছি? না, আমরা দেখেছি বিগত দিনে যে মনে হয়েছে যে দলীয় লোকজনের বিরুদ্ধে কোনো অভিযোগ হলে শেষ পর্যন্ত দুর্নীতি কমিশন সার্টিফিকেট দিয়েছে যে তার দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই যে হাস্যকর বিষয়গুলি ঘটেছে, এগুলো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ না হওয়ার কারণে, সরকার নিয়োগ দেওয়ার কারণে এই ঘটনাগুলি ঘটছে। এই জন্য নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আইন করে সুন্দর করে আপনার এটাকে স্বচ্ছ প্রক্রিয়ায় এবং সুনির্ধারিত পদ্ধতিতে নিয়োগগুলি যদি দেওয়া হয়, মুখ চিনে না দেওয়া হয়, তাহলে সেখানে কিন্তু এটা কার্যকর করা সম্ভব। এবং দুর্নীতির যে অবস্থা সেটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা দেখছি যে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে এই দেশে, মনে হয় যে কোনো সরকার ছিল না, যেভাবে লুটপাট হয়েছে ব্যাংকগুলো থেকে। ইভেন ব্যাংক কি, আমরা আশ্চর্য, আমি শুনে আশ্চর্য। এই প্রসঙ্গে আমি একটু যা শেষ করি। যেমন দেখেন, একজনকে ব্যাংকের চেয়ারম্যান করা হলো এবং তিনি ভোল্টের সোনা পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। এটা ভাবতেও অবাক লাগে, কী করে সম্ভব, এটা কোনো মানুষ পারে কিনা। কিন্তু এটাকেও প্রশ্রয় দেওয়া হয়েছে। এই পর্যায়ে দুর্নীতির অবস্থা নিয়ে যাওয়া হয়েছে। আমাদের আসলে সর্বস্তরেই আছে। আমি একটু আনোয়ারুল্লাহ ভূঁইয়া আপনার কাছ থেকে শুনবো, শিক্ষা ক্ষেত্রেও কিন্তু এরকম আমরা দুর্নীতি, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই বিষয়গুলোও দেখতে পাই, ভিসি নিয়োগের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। আমরা জানি যে 5 কোটি 50 লক্ষ এরকম টাকার বিনিময়ে নিয়োগ হচ্ছে। সেই সব জায়গায় আপনি কি বলবেন? ডক্টর আনোয়ারুল্লাহ ভূঁইয়া। জি, বলছি। আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত আছি, এখানকার সিনারিও যদি আপনাকে বলি, আমি বলবো যে প্রত্যেকটা দুর্নীতির সাথে একটা কাঠামোগত রিলেশনশিপ আছে, ইন্টার কানেক্টিভিটি আছে। এই ইন্টার কানেক্টিভিটিগুলি নিয়ে আমরা যদি কথা বলি, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা উন্নয়ন প্রকল্প, প্রায় 1400 কোটি টাকার একটা উন্নয়ন প্রকল্প আসছিল। তখনকার উপাচার্য এই টাকা পয়সা নিয়ে আপনারা পত্রপত্রিকা থেকে শুরু করে সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মানুষ দেখেছে এখানে কিভাবে দুর্নীতি একটা প্রক্রিয়ায় ভূমিকা রেখেছে। আমরা যখন এখানে কথা বলতে দেখি, তখন তার সূত্র অনুসন্ধান করতে করতে আমরা অনেক পেছনে, অনেক শেকড়ের মূলে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে দুর্নীতির বেসিক জায়গাটা যে কোথায়। আসলে অ্যাপারেন্টলি মনে হয় যে এক্স আপনার দুর্নীতি করেছে, ওয়াই দুর্নীতি করেছে, জেড দুর্নীতি করেছে। আমার মনে হয় এটা হলো আমাদের সাদা চোখে বা একেবারে সাদা মাটা চোখে দেখা। এই দেখার আড়ালে আরেকটা দেখা আছে। সেই দেখাটা হলো আমাদের মূল্যবোধগত এবং রাষ্ট্রের শাসনতান্ত্রিক কাঠামোর মধ্যে লুকিয়ে আছে দুর্নীতির বীজ। এই বীজটা যদি মূলোৎপাটন না করতে পারি, তাহলে এই দুর্নীতিও মূলোৎপাটন করা যাবে না। আর আমরা শুধু দুর্নীতি হচ্ছে এই কথা নিয়ে আমরা কথা বলতে থাকবো। তো এখানে আমি একটা বিষয় আপনাকে বলে রাখি, সবার সাথে শেয়ার করতে চাই। সেটা হলো এই দুর্নীতির দায়ের সব থেকে বড় কারণ হলো আপনার গণতান্ত্রিক চৈতন্যহীনতা। এই গণতান্ত্রিক চৈতন্য আমরা একাডেমিশিয়ান হিসেবে ক্রিটিক্স করব, কেউ ব্যক্তিগতভাবে হয়তো নেবেন না। যেমন ধরেন, আমাদের এখানে বৃহত্তর দুটি দল, তাদের গত 30 বছরে রাজনৈতিক সংগঠনগুলির ভেতরকার যে গণতন্ত্র আপনি লক্ষ্য করেন, তাদের ভেতরে গণতন্ত্র নাই, গণতান্ত্রিক মূল্যবোধ নাই। নেতার কাছে কর্মীদের দায়বদ্ধতা নাই, বা কর্মী পরবর্তী নেতার সাথে দায়বদ্ধতার সম্পর্কে নৈতিক দায়বদ্ধতা। আপনি যে মূল উৎপাটনের কথা বলছিলেন, আমি একটু এই প্রসঙ্গে নীলুফার চৌধুরী মনি আপনার কাছ থেকে জানবো যে আমরা দেখছি এই যে দুর্নীতির, তারপরে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেও দুর্নীতি, এবং তাদের এখন যে নাজেহাল অবস্থা পরিস্থিতি, সে প্রসঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে পরিবর্তন বা তাদের নিজেদের মধ্যে দুর্নীতিগ্রস্ত তা থেকে মূল উৎপাটনের বিষয়টি সম্পর্কে শুনবো আপনার কাছ থেকে। দেখেন, দুর্নীতি পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু দুর্নীতির রকম ফেরটা কেমন? একটা হলো এক চিমটি দুর্নীতি, আর একটা হলো পুরাটাই দুর্নীতি। বাংলাদেশ এখন যে জায়গায় অবস্থান করছে, এটা পুরাটা দুর্নীতির মধ্যেই পড়ে। আমাদের দেশে দেখেন, উন্নত দেশগুলোতে আমরা কি দেখি, পজিটিভ প্রতিযোগিতা হয়, কে কতটা ভালো কাজ করেছে এটা কিন্তু তারা স্বর্ণাক্ষরে লিখে রাখে।
তারা যেখানে কাজ করে ওখানে তাদের ছবিগুলো রাখে। 10টা ছবি থাকে, মাঝখানে একটা ছবি থাকে না, বলছে এই ছবিটা এত থেকে এত সাল পর্যন্ত ছবিটা নাই কেন, আমরা যারা দুর্নীতিগ্রস্ত তাদের ছবি রাখি না, যারা জেলে যায়, উনি এখন জেলখানায় আছে। এই যে লাইক একটা মেয়র বা লাইক গভর্নর এরকম। তো আমাদের দেশে কি হয়, আমাদের দেশে দুর্নীতিগ্রস্ত মানুষের লাইক আমি যদি বলি যে সর্বোচ্চ মাপের সালমান এফ রহমান, এর তো বলার অপেক্ষা রাখে না, এই টাইপের ব্যক্তিগুলা যারা দেশটাকেই চালাইতে চালাইতে দেশটাকে খেয়ে ফেলেছে, এরকম অনেকেই আছে। বেশি লোক অনেকেই না, 5-7টা 10-12টা লোক, তাদেরকে যদি ঠিক করতে দেখেন, তাদের শিক্ষার অভাব নাই, তাদের সামর্থ্যের অভাব নাই, তারা সুন্দর করে কথা বলাতে তারা পারঙ্গম, সব কিছুই তাদের আছে, শুধুমাত্র তাদেরকে আমরা ঘৃণা করতে জানি না। আমাদের মাইন্ডসেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে দুর্নীতি। এখন দুর্নীতিটাকে অনেক দিন আমি বলেছি, দুর্নীতিটাকে এই যে সেক্টরের ঘুষটা খাওয়া, উৎকোচ গ্রহণ করা, এটাকে এখন আর ঘুষ বলে না, এটাকে বলে পিসি, মানে পার্সেন্টেজ। এটা কমন হয়ে গেছে। আপনি দেখেন একটা দেশের 7 বছরের লাস্ট 7 বছরে কিন্তু রাজনীতিবিদরাই বেশি, আমি সেটাই বলছি যে 10 লাখ কোটি টাকা পাচার হওয়া, 11 লাখ কোটি টাকা পাচার হওয়া, এটা নট এ জোক। আজকে যে দেশে ডলার নাই, ডলারটা থাকবে কিভাবে? আমি যে ডলার আমার বিদেশে 1 কোটি, মিনিমাম 1 কোটি মানুষ আমার ভাই বোনেরা অর্জব করে টাকা পাঠায়, আমাদের কিন্তু আর যাই হোক ডলারের অভাব পড়ার কথা না, কিন্তু বিদেশে যে টাকাটা পাচার হচ্ছে তারা তো আমাদের দেশ থেকে কিছু কিনে না, এই দেশের ডলারগুলোই তো সব চলে যাচ্ছে, টাকাটা ডলার হয়ে চলে যাচ্ছে, শুধু কাগজের টাকাটা পড়ে থাকছে। এই যে দুর্নীতি, এটা মানে সম্পূর্ণ ভাগ্যে রাজনীতিবিদদের এইখানে আঙ্গুলি হেলন আছে, সম্পূর্ণভাবে তারা আছে, এবং তারা আছে বলে তাদের চেয়ে অনেক বেশি দুর্নীতি কিন্তু আমলারা করছে। আপনি যদি খবর নেন, এই যে শেখপাড়া, বেগমপাড়ায় কয়জন রাজনীতিবিদ থাকে, তার চেয়ে অনেক বেশি আমলারা থাকে। কারণ আমরা কিন্তু আমলা নির্ভর একটা রাষ্ট্র। আমলা নির্ভর রাষ্ট্র, যদি নেতা যদি 5 টাকা চুরি করে, আমলা ওইখানে 35 টাকা চুরি করে। কারণ ওই সুযোগটা ওইভাবেই লাল ফিতার দৌরাত্ম, ব্রিটিশের এই আইনটা আমাদের মধ্যে এখন পর্যন্ত আছে। এখন আমলারা কি করে, এই জন্য নেতাদেরকে আরো উৎসাহ দেয়। স্যার এই ক্যাটাগরিতে, এই যে আমার সামনে একজন আমলা আছে, তারপরেও বলছি এইখানে একটা ফাঁক আছে, এই ফাঁক দিয়ে গেলে আপনার সমস্যা নাই, এইখানে একটা ফাঁক আছে। কারণ ওই আমলাটা কিন্তু ধরা খাচ্ছে না, সম্পূর্ণ ওই নেতার সিগনেচারেই সব কিছু হচ্ছে, জেল জুলুম হুলিয়া নেতা খাচ্ছে। তার মানে নেতারা ভালো মানুষ আমি তা বলছি না, নেতারা মন্দ বলেই আমলারা তাদের সুযোগটা আরও বেশি করে নিচ্ছে। এই জায়গাটা সম্পূর্ণ সমূলে এটা উৎপাটন দরকার। এখানে পজিটিভ যারা দুর্নীতিগ্রস্ত তাদের সঙ্গে আত্মীয়তা করা উচিত না, তাদেরকে ঘৃণা করা, সমাজে একদম নাম ধরে ধরে তাদেরকে ঘৃণা করা উচিত। যেভাবে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার বর্জন হলো, সেভাবে বর্জন করা উচিত। একজন নরমাল একটা ঘটি চোর, বাটি চোর, এর সঙ্গে কিন্তু আপনি আত্মীয়তা করবেন না, আপনার ফ্যামিলি আত্মীয়তা করবে না। কিন্তু বড় চোর, এই যে আপনার মতিউর কি জানি আমলা একটা, যে দেখা গেল যে তার ছেলে ছাগল কিনে 15 লক্ষ টাকার, এই চোরের সঙ্গে কিন্তু আত্মীয় করার জন্য কিন্তু লম্বা 2-3 কিলো কিউ পড়ে যাবে, এই যে লাইনটা পড়ে যাবে। তো এই জায়গাটায় আমাদের মাইন্ডসেটটা কিন্তু তৈরি হয় নাই। আমরা চাই এই মাইন্ডসেটটা তৈরি হোক। মাইন্ডসেটটা শুরুটা অন্তর্বর্তীকালীন সরকারই করুক। দুর্নীতিগ্রস্ত আইনের অনুশাসন, এইখানে আইনের অনুশাসন যদি ফুলফিল হতো, আজকে দুর্নীতিগ্রস্তরা থাকতো না। সার্বজনীনভাবে আসলে দুর্নীতিকে বর্জন করতে হবে। একদম আপনার ঘটি চোরকে যেভাবে আপনি যে চোখে দেখেন, বরং একটা রুটি চোর তাকে মেনে নেওয়া যায়, সে তার পেটের দায়ে রুটি চুরি করেছে। অথচ দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে তাকে নৃশংসভাবে মেরে ফেললো ছেলেটাকে। সে একটা পাগল ছেলে, কয়টা খাওয়ার জন্য পেটের তাগিদে সে গিয়েছিল, তাকে মেরে ফেললো। কিন্তু বড় বড় চোরদের কাছে তারা যেতে পারবে, 2 দিন 3 দিন বসে থাকবে 5টা টাকার জন্য, 500 টাকার জন্য, 5000 টাকার জন্য, 5 লক্ষ টাকার জন্য। এই যে তারা বসে থেকে যখন নিয়ে আসবে, আর তারা দিবে যে লিখে রাখো 1 ফোঁটা দিলেম শিশির বিন্দুর মতো, সে আপনি দুর্দান্তভাবে কথাগুলো বলছেন। আবারও আসবো বিরতির পরে। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি স্যারের কাছ থেকে জানবো একটু জুমে, যে আমরা এই যে নির্বাচন কমিশনের কথা যদি বলি, নির্বাচন কমিশনের সংস্কার বা নির্বাচনকালীন সময়ের জন্য কি কি সংস্কার আসলে প্রয়োজন বলে মনে করেন? নির্বাচনের জন্য সংস্কারের প্রথম প্রয়োজনটা হলো যে আমাদের নির্বাচন ব্যবস্থাটা যেটা আছে আমাদের সংবিধানে
অথবা বিভিন্ন স্ট্যাটিউটে নির্বাচন নিয়ে আমরা যে বিধিমালা তৈরি করেছি, সেই বিধিমালায় হাত দিতে হবে। হাত দিতে হবে এটা ভেবে যে নির্বাচন প্রক্রিয়াটাকে কেন আমরা নিরপেক্ষ করতে পারছি না, কেন আমরা জনগণতান্ত্রিক করতে পারছি না, কেন আমরা জনগণের সাথে রাষ্ট্রের দায়বদ্ধতা তৈরি করার যে মাধ্যম নির্বাচন, সেই নির্বাচনটাকে কেন জনপরিসরে নিয়ে আসতে পারছি না। এই প্রশ্নগুলি আমাদের সামনে রাখতে হবে। সামনে রেখে যে কাজটা করতে হবে সেটা হলো, যেমন ধরেন এই ইন্টারিয়াম বা অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা বাদ দেন, আমরা যদি সাধারণ প্রচলিত গভর্নমেন্টের কথা বলি, সেই গভর্নমেন্টের সময় দেখবেন ফর এক্সাম্পল আওয়ামী লীগ বা বিএনপি যারাই ক্ষমতায় থাকে, এখন দেখা গেল যে তারাই একটা নির্বাচন কমিশন তৈরি করবে। তাহলে যিনি পরবর্তী সময় প্রাইম মিনিস্টার হবেন অথবা যার দল ক্ষমতায় নিয়ে আসার জন্য প্রক্রিয়া হবে, তিনি নির্বাচন কমিশন তৈরি করছেন। সেই নির্বাচন কমিশন কিভাবে নিরপেক্ষ হবে, সেই নির্বাচন কমিশন কিভাবে স্বাধীনভাবে কাজ করবে, এই প্রশ্নটা সামনে রাখতে হবে। পাশাপাশি আপনি দেখেন আমরা অনেক সময় অনেক জায়গায় কথা বলি, একেবারে ভারত পাশের রাষ্ট্র, ওইখানে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি, কিন্তু বিগত সময়ে ভারতের নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ থাকে নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশন এত চমৎকার করে সমস্ত শাসনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে একটা সমন্বয় তৈরি করে, যেভাবে তারা এটাকে একটা রেগুলেটরি ফোর্স হিসেবে তারা এটাকে একটা ভূমিকা নিয়ে যায়, সেটা কিন্তু বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে পারি না। এই কারণে যে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে একেবারে সকল ধরনের আপনার কলুষ থেকে বা মানে যেটাকে বলা হয় ব্ল্যাক স্পট থেকে এটাকে মুক্ত রাখার জন্য আমাদের কোনো চেষ্টা নাই, সেই চেষ্টা কোনো তৎপর। অনেক ধন্যবাদ আপনাকে। আমি গোলাম ইয়াহিয়া আপনার কাছ থেকে শুনবো যে সংবিধান সংশোধন বা সংস্কার পুনর্লিখন এগুলির মধ্যে দিয়ে ভবিষ্যতের স্বৈরতন্ত্র ঠেকানো সম্ভব কিনা এই প্রসঙ্গে। হ্যাঁ, ধন্যবাদ। আমি একটু প্রফেসর সাহেব যদি বললো একটু হালকাভাবে বলি, কারণ এটি আমার বিষয়। অ্যাকচুয়ালি নির্বাচন সুস্থ করতে হলে কি করতে হবে? কমিশন কিন্তু একটা ছোট্ট জিনিস। একজন চিফ প্রধান নির্বাচন কমিশনার, 4 জন হচ্ছে কমিশনার, এই নিয়ে কমিশন। তারা তো আসলে নির্বাচন করে না, তারা আসলে সেক্ষেত্রে গার্ডিয়ান হিসেবে, অভিভাবক হিসেবে কাজ করে। নির্বাচন অ্যাকচুয়ালি করে সিভিল প্রশাসন, ডিসি, ইউএনও, পুলিশ প্রশাসন, এসপি, ওসি বা তারা পুলিশের লোকজন এবং জুডিশিয়ারি ফিল্ড লেভেলে তারাই নির্বাচনটা করে নিয়ে আসে। তারা যা রেজাল্ট দেয় ওইটাই তো ঘোষণা করবে। নির্বাচন কমিশনের খুব বেশি ভূমিকা এখানে নেই। তারা অ্যাকচুয়ালি অভিভাবক হিসেবে কাজ করে। ওই জায়গাগুলিতে হাত দিতে হবে। যারা নির্বাচন সংশ্লিষ্ট ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, পুলিশ, জুডিশিয়ারি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তারা যেন সরকারের পক্ষে না কাজ করে, তারা যেন নিরপেক্ষভাবে কাজ করে, সেই সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে এবং সেইভাবে আমাদের ব্যুরোক্রেসিকে সেই জায়গায় নিয়ে আসতে হবে যেটা ধ্বংস করে দেওয়া হয়েছে। এটি বলতে চাই। আপনি যেটা বললেন সংবিধান সংশোধন অবশ্যই দরকার, কারণ আমরা দেখলাম যে সংবিধানের কারণেই শেখ হাসিনা এত ক্ষমতা এনজয় করেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী, যেটি বিশ্বের কোথাও নাই। কারণ একক ক্ষমতা, উনি যা বলেন তাই, শুধু বলা মাত্রই হয়ে যায়। এ ধরনের একটা অবস্থা থাকতে পারে না, যার জন্য জাতীয়তাবাদী দল থেকে 31 দফার মধ্যে অলরেডি বলেছে তারা যে 2 টার্মের বেশি কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এবং সংবিধানের 70 অনুচ্ছেদ যেটি রয়েছে যে বিপক্ষে ভোট দেওয়া যাবে না, দিলে সংসদ সদস্য পদ থাকবে না, সেটি নিয়েও তারা চিন্তাভাবনা করবে। এবং এই ধরনের আরও কিছু বিষয় আছে যেগুলো আসলে পরিবর্তন করা দরকার ক্ষমতার ভারসাম্যের জন্য সংবিধানের মাধ্যমে। সেই জন্য সংবিধান পরিবর্তন করা দরকার। পুনর্লিখনও হতে পারে, কারণ 17 বার অলরেডি কারেকশন হয়েছে, সংশোধন হয়েছে। সেই কারণে এটি পুনর্লিখনেও প্রয়োজন হতে পারে। এখন সময়ের দাবি। বিএনপি যে 31 দফা দিয়েছে আমি দেখেছি, ওদের মধ্যে অনেক ভালো জিনিস আছে, সেইগুলোকে ইনকর্পোরেট করে এবং অন্যান্য রাজনৈতিক দল স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে একটি খসড়া সংবিধান প্রণয়ন করা যেতে পারে। এবং যে জিনিসটি বলা হচ্ছে যে এই সরকার সংবিধান করতে যাচ্ছে কেন, সরকার তো আসলে সংবিধান করবে না, তারা কাজটা করে যেতে পারে। তারা যদি ড্রাফটটা তৈরি করে দিয়ে যায়, পরবর্তীকালে এটি নির্বাচিত বা সরকার যারা আসবে তারা সংসদের মাধ্যমে এটি গ্রহণ করবে এবং কার্যকর করবে। মনির কাছ থেকে আমরা একটু সামগ্রিকভাবে শুনতে চাই যে আর কি কি আসলে মানে সংস্কার প্রয়োজন, যেখান থেকে আর কি আমাদের দেশটা একটি সুন্দর একটি অবস্থানে যাবে। দেখেন, সুন্দর অবস্থান, আমি আবারও ওই মাইন্ডসেটটার কথা বলবো আর আইনের অনুশাসনের কথা বলবো। এই দুটা জিনিস যদি চালু থাকে, মানুষ কিন্তু ভয়ে অনেক কিছু করে। মানুষ ভেতর থেকেই ভালো এবং ভেতর থেকেই মন্দ। আপনি যে দিকটাকে তুলে ধরবেন, মানুষ ওই দিকটাতেই সম্প্রসারিত হবে। তো আপনি ভালোর যদি সুবিধা থাকে তাহলে ভালো হবে,
যেটা পজিটিভ প্রতিযোগিতা। আর ভালোর যদি মন্দের যদি আপনার সুবিধা বেশি থাকে এবং মন্দ হলে যদি সব কিছুই পাওয়া যায়, ক্ষমতা পাওয়া যায়, আপনার মন্দ হলে যদি আপনার টাকা পয়সা অর্থ সম্পদ যা দিয়ে সে যা ইচ্ছা তাই করতে পারে যদি পাওয়া যায়, তাহলে কিন্তু তখন কিন্তু আপনার সেটাই সম্প্রসারিত হবে। এখন আমাকে বুঝাতে হবে এই টাইমটায় যে এই যে আওয়ামী লীগ এত টাকা ইনকাম করলো, এত কারি টাকা, এই টাকা দিয়ে সে কী করবে? সে তো লুকিয়েই থাকতে হচ্ছে, তার তো রাজনীতিই চলে যাচ্ছে। অনেক বাংলাদেশের অনেক বড় বড় মানুষগুলো যারা টাকা পাচার করেছে তারা কিন্তু এখন টাকার অর্থকষ্টে তারা আছে, কারণ অর্থটা বের করতে পারছে না, অর্থটা সঠিক সময়ে সঠিক জায়গায় বের করতে পারছে না। এটাকে যদি এই দিয়েও যদি আমরা ক্যাম্পেইন করি, আমাদের একদম নিচে থেকে উপর পর্যন্ত কিংবা উপর থেকে নিচ পর্যন্ত আমাদের একদম মাইন্ডসেটের মধ্যে ঢুকাতে হবে একটা মানুষের বেঁচে থাকার জন্য খুব বেশি অর্থের দরকার পড়ে না, অর্থের প্রয়োজন আছে, সেটার জন্য কিন্তু রাষ্ট্র আছে, রাষ্ট্রের সঙ্গে তার যোগ্যতা অনুযায়ী তার চাকরি আছে, তার ব্যবসা আছে, তার সব কিছু আছে। সে চাইলেই যখন সুবিধাটা সর্বজনের কাছে সমান হয়ে যাবে তখন কিন্তু মানুষ আর এই অন্যায়গুলোকে একদম। আমাদের সময় শেষ। ধন্যবাদ তিনজনকে আমাদের সাথে এতক্ষণ কথা বলার জন্য, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আমরা যৌক্তিক সংস্কার চাই এবং যৌক্তিক সংস্কারের মধ্যে দিয়ে দেশ সুন্দর এবং সুপথে চলবে, এটাই আমাদের প্রত্যাশা। সকলে ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদ থাকবেন। শুভরাত্রি।